জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার। কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না বললেন নজরুল ইসলাম খান। উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে দেয়া হলো পরিবারের জিম্মায়। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবর্ষণ কর্মসূচি ঘোষণা। কক্সবাজারে আকাশ থেকে খুলে পড়ল বিমানের চাকা। ব্রাহ্মস ঘাঁটি ধ্বংসের সেই দাবির সত্যতা স্বীকার করল ভারত। নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারো দল গোছানোর জন্য সময় দরকার হতে পারে, কারো বন্ধু জোগাড় করার প্রয়োজন হতে পারে, কিন্তু সে কারণে জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার বিলম্বিত হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত শোষণমুক্ত সমাজ গঠনে মাওলানা মতিনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথাগুলো বলেন। তিনি বলেন, এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের দাবির অবশিষ্ট অংশ পূরণের আশায়। দীর্ঘ 16-17 বছর ধরে মানুষ তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক তরুণ আছে যাদের বয়স কম কিন্তু ভোটার হয়েছেন বহু বছর আগে, তবু আজ পর্যন্ত ভোট দিতে পারেননি। তারা চান এই অধিকার প্রয়োগ করতে, রাষ্ট্র পরিচালনায় নিজেদের মতামত জানাতে। এটি তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার আদায়ের জন্য হাজার হাজার মানুষ কারাবরণ করেছেন, প্রাণ দিয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। এখন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে নানা মহলে আলোচনা চলছে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে, এমনটা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফয়েজ। পরবর্তীতে তিনি পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। শুক্রবার সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে অধ্যাপক এস.এম.এ. ফয়েজ এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকারের সাথে বৈঠকে বসেন সংশ্লিষ্টরা। বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধি, আবাসন সমস্যা নিরসনে অস্থায়ী হল নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ অতি দ্রুত শেষ করার মতো সিদ্ধান্ত। রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 16 মে দুপুরে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্ধ্যায় অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে জিজ্ঞাসাবাদের ফলে কি তথ্য পাওয়া গেছে কিংবা শিক্ষার্থী কেন তথ্য উপদেষ্টার দিকে বোতল ছুঁড়ে মেরেছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাত 10টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার এক পর্যায়ে অজ্ঞাত একজন একটি প্লাস্টিকের পানির বোতল নিক্ষেপ করে তার মাথার উপর। ঘটনাটি উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। তবে এতে উপদেষ্টা গুরুতর আহত হননি। এরপর আর কোনো কথা না বলে তিনি সেখান থেকে চলে যান। স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যর্পণে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। আগামী 19 মে থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে 2026 সালের এপ্রিল পর্যন্ত। শুক্রবার মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল এ ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশি নাগরিক যারা বৈধ পাস ছাড়াই মালয়েশিয়া প্রবেশ করেছেন বা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছেন তাদের 500 রিঙ্গিত মালয়েশিয়ান মুদ্রা জরিমানা নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন। আর যারা তাদের প্রবেশ পাসের শর্তাবলী লঙ্ঘন করেছেন তাদের 300 রিঙ্গিত জরিমানা দিতে হবে। এছাড়া একটি বিশেষ পাসের জন্য দিতে হবে 20 রিঙ্গিত। বাংলাদেশ বিমানের 8 বছর আগের সেই ঘটনা ঘটল আবার। কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর
পেছনের একটি চাকা খুলে আকাশ থেকে নিচে পড়ে গেছে। তবে শেষ পর্যন্ত ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছেন বিমানটি। আজ বেলা 1:20 কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি 436 ফ্লাইটটি। এতে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকায় এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠিয়ে জানান তিনি জরুরি অবতরণ করতে চান। বার্তা পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। রানওয়ের পাশে প্রস্তুত করে রাখা হয় ফায়ার সার্ভিসের দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির বলেন, কক্সবাজারের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি জানার পর আমরা জরুরি অবতরণের ঘোষণা দিই। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে অবস্থান নেয়। বিমানের পেছনের চাকাটি কক্সবাজারের নুনিয়াছড়া থেকে সংগ্রহ করা হয়। যশোরসহ আঞ্চলিক সংবাদ। মাগুরা প্রেস ক্লাবে আজ শুক্রবার বিকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ এখন ভালোই চলছে। ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেননি। সাংবাদিকদের উন্নয়নের সরকার কাজ করছে। আমরা ওয়েজ বোর্ড তৈরি করেছি। যেসব পত্রিকার মিডিয়া হাউস মফস্বল সাংবাদিকদের বেতন ও সম্মানিত দেয় না, আমরা তাদের যথাযথভাবে প্রাপ্য বেতন দেওয়ার জন্য আবেদন করছি। কারণ একজন মফস্বল সাংবাদিক মাঠে মাঠে সংবাদ সংগ্রহ, সঠিকভাবে তথ্য তুলে ধরে। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়েছে, দেশের মানুষ স্বস্তি ফিরেছে, সংস্কার হচ্ছে পরিপূর্ণ। সংস্কার শেষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে একটি পার্লামেন্ট সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করছে। আমরা চাই একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন। সবাইকে সংঘবদ্ধ হয়ে এই আওয়াজটা তুলতে হয়। আপনি শুধুমাত্র মাগুরায় আপনি সংঘবদ্ধ হলেন, বাকি 63টা ডিস্ট্রিক্ট সংঘবদ্ধ হলো না, তাহলে আপনি পারবেন না। আপনি সবাইকে প্রতিনিধিত্ব না, আপনার সবাইকে নিয়ে সংঘবদ্ধ হবে। হ্যাঁ, একক সংঘবদ্ধ হলে কেউ শুনবে না। সবাইকে নিয়ে আপনি সংঘবদ্ধ হয়ে আলাপটা তুলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল 4টায় শহরতলি আরবপুর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে 5 নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের ও খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইব হোসেন। আন্দোলন করলো, স্বাধীনতা আন্দোলন অর্জন হলো। স্বাধীনতা আন্দোলন অর্জন হওয়ার পরে আমাদের স্বাধীন পেলাম, আন্দোলন শেষ হয়ে গেল। ঠিক তেমনি ইসলাম আন্দোলন বাংলাদেশ 1987 সালে গঠিত হয়েছে এই উদ্দেশ্য সামনে নিয়ে যে এদেশে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আসলে গণমানুষের শান্তি আসা সম্ভব না। এজন্য ইসলাম আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছে 1987 সালে। এই গঠনটা 55 পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে অনেক ইন্তেকাল করেছেন। বাইতুল সাহেব ফিরিশাদ রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন বাংলাদেশের মুফাসসির জগতুজ্জামান নক্ষত্র মরহুম মাওলানা সাইদ রহমতুল্লাহ আলাইহি, উনি সহ মাওলানা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ এভাবে করে সেই সময়কার মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ মুফতি সাহেব সহ বাংলাদেশের খ্যাতিমান 17 জন বর্ষীয়ান রাজনীতিবিদদের সমন্বয়ে মনোনয়নের সমন্বয়ে 1987 সালের 13ই মার্চ ছাত্র চত্বরে এই আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটে। বুধবার বগুড়ায় উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশন মঞ্চে হামলার প্রতিবাদে যশোর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনা হয়েছে। যশোর জেলা উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত শুক্রবার বিকেলে শহরের জসকোর্ট মোড়ে এ আয়োজন করা হয়। আজ শুক্রবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলাম যশোর জেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব। এদিকে একই দিনে বেলা 11টায় যশোরের নীলগঞ্জ মহাশাসনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে আশাশুনির ওসমান গনি এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সে দরগাপুর ইউনিয়নের শ্রীধারপুর গ্রামের
ফজর আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ শেষে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। প্রতিমধ্যে চট্টগ্রামের মোহনা স্টেশনের কাছাকাছি আসলে অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খেলার সংবাদ। শিরোপা থেকে আর মাত্র এক জয় দূরে দাঁড়িয়ে বাংলাদেশের যুবরা। শুক্রবার 16 মে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে 2-1 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পাননি। অবশেষে ম্যাচের 73 মিনিটে কর্নার থেকে ফয়সালের ভাসানো বল দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে জাল কাপান আশিকুর। এর মিনিট 7 পর ফয়সাল নিজেই জাল খুঁজে নেন। দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় ফয়সালের উদ্দেশ্যে বল বাড়ান মানিক। ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের অধিনায়ক। শেষ দিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে এক গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় গোলাম রব্বানীর ছোটনের দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল রাতে মুখোমুখি হবেন স্বাগতিক ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী 18 মে ফাইনালে নামবে বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ। ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের একটি সাম্প্রতিক প্রতিবেদন পাকিস্তানের আগের দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়েছিল। খবর সামা টিভির। প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার পর ঘাঁটির 3 কিলোমিটারের মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 5 কিলোমিটার এলাকায় মানুষের যেন দরজা জানালা বন্ধ রাখে ঘরের ভিতরে অবস্থান করে এমন সতর্কবার্তাও দেয়া হয়েছিল। এই রেডিওলজিক্যাল ঝুঁকি জননিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল। জানা গেছে 10 মে পাকিস্তানের একটি হামলায় এক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা নিয়ে পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছিল। এবার ভারতের নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষ প্রতিবেদনে সেই দাবিকে স্বীকৃতি দিল, যা ইসলামাবাদের অবস্থানকে আরও জোরালো করল। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 3 দিন ব্যাপী পাগলা গাছের মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মেলাটি শনিবার পর্যন্ত চলবে। উপজেলার বদ্দর বাজার ইউনিয়নের হামসাদি গ্রামের একটি গাছের খুঁটিকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী এই মেলা বসানো হয়েছে। প্রতি বছর এই মেলার আয়োজন হয়ে থাকে। মেলাটি 3 দিন ব্যাপী হলেও পূজা ও অর্চনা হয় শেষের 2 দিন। স্থানীয়রা জানান, এই পাগলা গাছের মেলা হিসেবে পরিচিত হামসানি গ্রামের ফণি সেন ও সুরেন্দ্র সেন নামের 2 ভাই ঘর তৈরির জন্য প্রায় 500 বছর আগে বার্মা থেকে 20টি খুঁটি কিনে আনেন। খুঁটিগুলোর মধ্যে বাংলা মাসের 1 জ্যৈষ্ঠ রাতে তারা স্বপ্নে দেখেন যে ওই খুঁটি থেকে 2টি নিজেদেরকে দেবতা হিসেবে পরিচয় দিচ্ছে। পাগল রূপ ধারণ করে 2 ভাইয়ের উদ্দেশ্যে বলছে, আমাকে ঘরের খুঁটির কাজে লাগাবে না, আমি তোমাদের দেবতা, আমাদের উপাসনা করো, এতে তোমাদের মঙ্গল হবে, পাপ থেকে মুক্তি পাবে, রোগ নিরাময় হবে। পরদিন 2 ভাই বাড়ি থেকে প্রায় 500 গজ দূরে একটি পুকুর পাড়ে খুঁটিটি দেখতে পান। তারপর থেকে প্রতি বছর পয়লা জ্যৈষ্ঠে বিশেষ পূজা অর্চনা করা হয়। এই ছিল রাতের আয়োজন। এরপর সকাল 8টায় খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।